This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার এসএসসি অফিস, তাদের দায়িত্ব। আজকে তাদের ব্যর্থতা আর আমাদের জীবনের সংশয়। সাধারণ মানুষ সবই বোঝেন কার দায় কি ব্যাপার, এই ব্যাপারে আর কি বলবো নতুন করে। খুব ইন্টারেস্টিং, এরা যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে আপনাদের বলে রাখি। বাড়ি মর্টগেজ করে, নিজে বিয়ে করেছি, সন্তান আসছে 15ই এপ্রিল, শেষ, সব শেষ। আমি নিজে কি বলবো বলতে পারছি না, আপনি জিজ্ঞাসা করছেন। আমি জানি না আমার কালকে সূর্যটা কি হবে, আমি জানি না। যে আমি নিজেকে কি করে বলবো যে আমি অপরাধী নই, এটা আমি চিৎকার করে বললেও কি কোনো মানুষ আমার কথা বিশ্বাস করবে? হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি এসএলএসটি যে প্যানেল ছিল সেই প্যানেল বাতিল হয়ে গেল এবং সেই খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েছেন চাকুরিরত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সদ্য চাকুরি হারা হয়ে পড়েছে। আমরা দেখি আমরা কি করতে পারি, আমরা এটা কখনোই আশা করিনি এবং এবার যেটা ঘটতে চলেছে আমি জানি না কেউ এটা আটকাতে পারবে কিনা। একটা অসম্ভব বাজে পরিস্থিতির সিচুয়েশন তৈরি হবে, কেউ আটকাতে পারবে না এই সিচুয়েশনকে। ইমিডিয়েটলি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিকে ব্যবস্থা নেওয়া উচিত যোগ্যদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য, নাহলে কেউ বাঁচতে পারবে না। বিচার ব্যবস্থা বিকিয়ে গেছে, এটা আমরা আগে প্রমাণ পেয়েছি, আজকে আবার প্রমাণ পেলাম যে ওনারা বিচার করতে না পেরে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য এইরকম একটা রায় দিলে। সাধারণ মানুষ সবই বোঝেন কার দায় কি ব্যাপার, এই ব্যাপারে আর কি বলবো নতুন করে। আপনি কি এর আগে কোনো চাকরি করতেন? আপনার কতটা নির্ভর ছিল এই চাকরিটা? অবশ্যই নির্ভর ছিল, বাবা রিটায়ার করেছেন, ভাই, ছোট ভাইয়ের পড়াশোনা চলছে। আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াই, তো আমরা ছাত্রছাত্রীদের কাছে একটা রোল মডেল। আজকে এই প্রশ্নটা তারা ভালো করে আমার জাজমেন্টটা করতে পারবে যে স্যার কেমন পড়াতেন বা স্যার কীরকম মানুষ ছিল, কিন্তু সমাজের বৃহত্তর অংশ কিন্তু এই কেস অতটা পরিমাণে ওয়াকিবহল নয় যতটা আমরা এই কেসের সঙ্গে যুক্ত থেকে ওয়াকিবহল। তাদের কাছে কিন্তু একটাই যুক্তি, তাদের কাছে প্যানেল নেই মানে দুর্নীতি করে চাকরি পেয়েছিল, প্যানেল আছে মানে দুর্নীতি করে চাকরি পায়নি। এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু সব মানুষ কিন্তু এই চিন্তাভাবনার মধ্যেই রয়েছে। তাহলে আজকে যখন এই রায়টা হয়েছে তাহলে তাদের কাছে একটা পরিষ্কার বার্তা। এখন আমার কাছেও প্রশ্ন চলে আসছে যে আমি নিজেকে কি করে বলবো যে আমি অপরাধী নই, এটা আমি চিৎকার করে বললেও কি কোনো মানুষ আমার কথা বিশ্বাস করবে? মানে মানসিক এক যন্ত্রণার মধ্যে যন্ত্রণা। এবং ম্যাডাম আমি আপনাকে কি বলবো, আমার না হয় আজকে খাওয়া পড়ার অভাব হবে না, দুমুঠো ভাত খেয়ে আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার সহযোদ্ধাদের মধ্যে এমন অনেকে আছে যাদের লোন, সে একটা কোনো ধরনের দুর্নীতি করে চাকরি পায়নি, সে স্বাভাবিকভাবে বাড়ি করেছে, তার বৃদ্ধ বাবা মা, তার সন্তান, সে কোথায় যাবে? সে রাস্তায় চলে আসবে। এটা আদালতকে ভাবতে হতো না আমরা আর বাঁচতে পারছি না, আর কীরকম করে বাঁচা সম্ভব, সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, সমস্ত কিছু বুঝলাম, কিন্তু যাদের বিরুদ্ধে সিঙ্গেল অ্যালিগেশন নেই আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিন, প্যানেল থেকে থ্রো আউট করে দিন, কিন্তু তার আগে আমাকে একটা সার্টিফাই আপনি করুন যে আমি দুর্নীতি করেছি। পায়ের তলায় মাটি নেই। আপনি কোন স্কুলে শিক্ষকতা করছেন? আমি শক্তিগড় হাই স্কুল, কলকাতা। আমি এসেছি বীরভূম থেকে, আমার 6 বছর হয়ে গেছে চাকরি করা। কতটা নির্ভর ছিলেন এই চাকরি, আপনার পরিবার কতটা নির্ভর? একটা চাকরি যে শুধুমাত্র পরিবার তো নির্ভর ছিল, আমি নিজে নির্ভরশীল এই চাকরিটার উপর। এই চাকরিটার জন্য আমার নিজের পায়ের তলার মাটি আছে, আর এই চাকরিটা তো একদিনে একটা পরীক্ষার জন্য হয়নি, তার জন্য আমাকে ছোটবেলা থেকে পড়াশোনার সঙ্গেই থাকতে হয়েছে, সব কিছু স্যাক্রিফাইস করে। তার মূল্য এইভাবে পেলাম, এইভাবে আমার রাজ্য, আমার দেশ, আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এইভাবে দিল। চাকরি তো গেলই, তার পাশাপাশি এই যে মানে একটা মানুষের একটা বাঁকা নজর যে এদের চাকরি গেছে, মানে একটা সম্মানও কি হারালেন? সেটা তো 100 বার। সম্মানটাই বা কি গেল, আর সমাজেই বা কি বার্তাটা গেল? যারা আমাকে দেখে এরকম জায়গায় পড়াশোনা করছে, বাবা পড়াশোনার পিছনে খরচ করছেন, কলেজের ফিস, টিউশন ফিস, যারা ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে ছোটরা, এবং এখনও হয়ে যাচ্ছে, তাদের কাছে কি বার্তাটা গেল? সরকার দুর্নীতি করেছে, সম্পূর্ণ দায়টা তো তাদের নিতে হবে। দেখুন আজকে রায় হলো টাকা ফেরত দিতে বলেছে, আমাদের বলেনি। আমাদের টাকা ফেরত না দেওয়ার কথা বলে দিল তোমরা বৈধ, তাও তোমাদের চাকরিটা খেয়ে নিলাম।
কদিন আগে এক বিচারপতির বাড়িতে, দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে টাকার বান্ডিল পাওয়া গেছে। তার মানে আমরা ধরে নেব দেশের সব বিচারপতি দুর্নীতিগ্রস্ত? এটা কোনো লজিক হলো? সিবিআই তদন্ত করেছে, আমাদের ওএমআরের সফট কপি পাওয়া গেছে, সেটা যে অথেন্টিক সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলা চেঁচিয়ে বলেছে সিবিআই, এবং লিখিত আকারে জমাও দিয়েছে যে কারা কারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে। তাও সেগ্রিগেট করা সম্ভব হলো না। ভারতীয় বিচার ব্যবস্থা কি এতই তারা দুর্বল হয়ে গেছে যে সব কিছু চোখের সামনে থাকা সত্ত্বেও করতে পারলো না? আজ অযোগ্যদের জন্য আপনাদেরকেও চাকরি হারাতে হলো, কেউ দুর্নীতি করলো তার ফলটা আপনারা। হ্যাঁ, তাই তো। এবং খুব ইন্টারেস্টিং, এরা যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে, আপনাদের বলে রাখি, আগামী 5 তারিখ আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট। আমি উচ্চ মাধ্যমিকের এক্সামিনার, মাধ্যমিকের খাতা ইতিমধ্যে দেখে জমা দিয়েছি, উচ্চ মাধ্যমিকের ডেট 5 তারিখে। সে খাতা তো নেওয়ার ব্যাপার নেই আর। আমাদের স্কুলে আমাকে নিয়ে 10 জন পার্মানেন্ট টিচার, একটা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল, প্রায় 750 স্টুডেন্ট। আমরা এই 2016 SLST থেকে 7 জন গেছি, তো 10 থেকে 7 মাইনাস হয়ে গেল। 3 জন নিয়ে এখন স্কুল চালাক। মানে 700-এরও বেশি স্টুডেন্ট আর 3 জন টিচার। এডুকেশন সিস্টেম কোলাপস করে যাবে। আর একটা কথা, আমাদের অনেক স্যার ম্যাডাম আছে, হাজব্যান্ড ওয়াইফ, যৌথভাবে তারা হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন, বাড়ি করেছেন, তাদের মাথা ছাদ চলে যাবে। আমার 3 বছরের ছোট বাচ্চা আছে, আমি তাকে কি খাওয়াবো আমি জানি না। আবার পরীক্ষা নিতে বলেছে, যে আবার পরীক্ষা দিয়ে আবার প্যানেলে করতে। দেখুন, সেই 16 সালের মানুষটা আর এই 25 সালের মানুষটা এক মানুষ নয়। এখন বিচারপতিকে যদি বলা হয় আপনি আবার LLB করুন, LLM করুন, হ্যাঁ, আপনি আবার পাশ করুন, এটা কি কোনো লজিক হলো এর পিছনে? আমাকে টাকা ফেরত দিতে বলেনি, মানে বলে দিলে তুমি বৈধ, আবার আমার চাকরিটাও খেয়ে নিল। আজকে ভারতের বিচার ব্যবস্থার জন্য একটা কালো দিন। দেখুন, এই রায়ে আমাদের মানে সম্পূর্ণ জীবন এক কথায় বিপর্যস্ত, আমাদের নিজেদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি যে বললেন আর্নিং মেম্বার, আমি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। আমার উপরে 5টা মানুষ, আমার কন্যা, আমার স্ত্রী, মা, পিতা, মাতা প্রত্যেকে নির্ভর, আমি একমাত্র। এবং আমি যে শুধু এই নিরিখে নয়, আমি যোগ্যতার বলে নিজে চাকরি পেয়েছি। আমার মানে বলতে গেলে BA অনার্সে ফার্স্ট ক্লাস, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, MA-তে ফার্স্ট ক্লাস, সমস্ত কিছুতে আমার কিন্তু ফার্স্ট ক্লাস আছে। B.Ed করেছি রামকৃষ্ণ মিশন থেকে। তারপরে পরীক্ষার নিরিখে মানদণ্ডে আমরা এসেছি। আজকে 6 বছর হয়ে গেল। 6 বছর পরে চাকরি করেছি, তারপরে আজকে আমরা দিশেহারা। তাহলে আমাদের জীবন আজকে বিপন্ন। আমাদের কিন্তু সবথেকে বড় কথা, আমরা যে অযোগ্য তার কিন্তু কোনো প্রমাণ, এমনকি ভারতবর্ষের সর্বোচ্চ যে বিচার ব্যবস্থা সিবিআই, সেও কিন্তু দিতে পারেনি। সিবিআই আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, দায়িত্বটা তো তাদের। পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার, SSC অফিস, তাদের দায়িত্ব। আজকে তাদের ব্যর্থতা আর আমাদের জীবনের সংশয়, এটা হবে কেন? এটা কেন হবে? তাদের ব্যর্থতাকে ঢাকতে আমাদেরকে বলি দেওয়া হবে? আমি জানি না এটা কি বিচার। আমি একটা 10 জনের মধ্যে আমি একজন চোর সাব্যস্ত হয়েছে, বাকি 9 জনের মধ্যে যদি থাকতে পারে সবাইকে মেরে ফেললাম, এটা বিচার? এটা বিচার? আমি সততার কোনো দাম থাকলো না, এটাই আজকে মনে করছে। এটাই সারা জীবনের পরিশ্রম, সারা জীবন। আমি আমার স্কুলে, আমি আমার কলেজে সেকেন্ড টপার ছিলাম, গ্র্যাজুয়েশনে পার্ট 3-তে আমি ফার্স্ট টপার ছিলাম, রেগুলারে মাস্টার্স করেছি। আমার টোটাল 60% আপ নাম্বার আছে মাধ্যমিক থেকে, এর অবধি নাম্বার বলে দেবো আমি কি লেভেলের স্টুডেন্ট। আমি হাইকোর্ট বলেছিল দুর্নীতি ছিল এই প্যানেলে, সুপ্রিম কোর্টও কিন্তু আজকে সেই কথাই বলেছে। ধরতে পারতো, আমরা কি করলাম? আমার বিরুদ্ধে দুর্নীতি নেই তো, আমরা কি দুর্নীতি করলাম? কোথায় আমরা করলামটা কি? আমার ফ্যামিলি নেই, আমার মা বাবা, আমার ছেলে বউ বাচ্চা, আমার কি হবে? আমি এটা তো সরকারের কাছে কিছু আবেদন করবে। আমি আবেদনের জায়গা দিনে আমি কি করে বাঁচবো, আমি সেটা ভাবছি তো। আমার জীবিকা কাটা হয়নি, আমার আত্মসম্মান, সারা জীবনের পরিশ্রম হচ্ছে একাডেমিকে 35 পেয়ে সারা জীবনে পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে রাত জেগে পড়তে হয়েছে। এখানে যথেষ্ট মেধাবী ছাত্ররা আছে, তাদের মধ্যে আমি একজন। সারা জীবন পরিশ্রম করেছি, তার রেজাল্ট পেয়েছি। আর প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, ইন্টারভিউতে পাইনি। আমি ইন্টারভিউ থেকে আটকে গেছিলাম, ওয়েট লিস্টে ছিলাম প্রাইমারিতে। তারপর এখানে 11-12-এ ওয়েট লিস্ট ছিলাম, 9-10 প্যানেল ছিলাম, সেখানে পেয়েছি। এখানে চাকরি করেছে, প্রাইমারি চাকরি, একটা সরকারি চাকরি ছেড়েছে, আরেকটা সরকারি চাকরি পেয়েছিল, যায়নি। আমি প্রাইভেট কলেজে পড়িয়েছি, নিজে যোগ্যতা পেয়ে প্রাইভেট কলেজে 2 বছরের উপর 3 বছর চাকরি সব মিলিয়ে
ওভারঅল প্রাইভেট কলেজে চাকরি করেছি, 2টো প্রাইভেট কলেজে 3 বছর চাকরি করেছি, 3টে বছর যোগ্যতার সাথে চাকরি করেছি। মাথা উঁচু করে কেউ বলতে পারেনি স্যার কোনো ওই অ্যালিগেশন আছে, কোনো দুর্নীতি করেছি কোথাও। দুর্নীতির জন্য এই অবস্থা আপনাদের হলো, চাকরি হারাতে হলো, তাদেরকে কি বলবেন? আমি নিজে কি বলবো বলতে পারছি না, আপনি জিজ্ঞাসা করছেন। আমি জানি না আমার কালকে সূর্যটা কি হবে, আমি জানি না। বাড়ি মর্টগেজ করা, চাকরি পাওয়ার পর 2011 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা ওয়েটিং ছিলাম, কারণ তখন MA B.Ed ছিল না। স্বাভাবিকভাবে আমার একাডেমিকটা কমে গেছিলো, তখন এক ওয়েটিং ছিলাম, চাকরিটা হয়নি। তারপরে B.Ed-টা করলাম, ভালো করে প্রিপারেশান নিলাম যে না আমাকে পেতেই হবে, পেলাম। পাওয়ার পরে একটা স্বাভাবিক আশা থাকেই, বোনের বিয়ে দেওয়া, মা বাবা, নিজে বিয়ে করেছি, রিসেন্ট সন্তান আসছে 15ই এপ্রিল, শেষ, সব শেষ, কিছু বলার নেই। কেউ কারো লোন আছে, কারো বাড়ি মর্গেজ আছে, বাড়িতে তারা কিভাবে মুখ দেখাবেন সেই চিন্তায় কিন্তু মগ্ন এখন তারা। তার কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2016 সালের সেই প্যানেল বাতিলের। সেই রায়ের পরেই কিন্তু এখন দিশে হারা এই সমস্ত চাকরি হারারা। কি করবেন তারা ভেবে পাচ্ছেন না। একদিকে তো চাকরি হারালেনই তারা, অন্যদিকে সম্মানও হারালেন তারা, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের আমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।